সোনার বাংলা, আমার সোনার বাংলা। আপনারা দেখছেন তলাশ। তলাশ বাঙালির মনের ঠিকানা। আপনি কি দীর্ঘদিন ধরে অশ্ব, ভগন্দর বা মলদ্বারের সমস্যায় ভুগছেন? বহুদিন চিকিৎসা করে বা অপারেশন করেও কোনো ফল পাননি? তাহলে আজই চলে আসুন ধুলিয়ান পাইলস ক্লিনিকে। এখানে রোগী দেখছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর মোহাম্মদ রওশন আলী। এখানে যে কোনো প্রকার অশ্ব, ভগন্দর ও মলদ্বারের ক্ষত বিনা অপারেশনে ভেষজ অগ্নিকর্ম, ক্ষার কর্ম ও ক্ষার সূত্র থেরাপির মাধ্যমে সম্পূর্ণ নিরাময় করা হয়। আমাদের ঠিকানা রতনপুর স্টেশন মোড়, ধুলিয়ান, মুর্শিদাবাদ। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 9874834427 এবং 9547662157। নমস্কার, সবাইকে স্বাগত তালাশের মেডিকেল অনুষ্ঠানে। তালাশের মেডিকেল অনুষ্ঠান মানেই ডক্টরসদের অনুষ্ঠান। আমরা চলে এসেছি কলকাতা থেকে অনেকটা দূরে, বহরমপুর কোর্ট, বহরমপুর মুর্শিদাবাদে। আমরা চলে এসেছি ডক্টর মোহাম্মদ রওশন আলীর কাছে। তার কাছে আজকে আমরা জানবো পাইলস বা অর্শ রোগ নিয়ে। আপনারা মোবাইল নাম্বারটা কিন্তু লিখে রাখুন। মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন 9874834427 এবং 9804878657। আপনাদের হয়ে প্রশ্ন রাখবো আমি সব্যসাচী, আপনারা সঙ্গে থাকুন। পাইলস নিয়ে আলোচনা মন দিয়ে শুনুন। ডক্টর মোহাম্মদ রওশন আলীকে আমরা স্বাগত জানাই, নমস্কার জানাই। নমস্কার। আপনাকে প্রথম প্রশ্ন যেটা রাখবো যে মলদ্বারের সমস্যা মানে কি পাইলস বা অর্শ রোগ? অ্যাকচুয়ালি মলদ্বারের সমস্যা মানে পাইলস রোগ, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আজকাল প্রায়ই যেসব রোগীরা মলদ্বারের সমস্যা নিয়ে ভোগেন তাদের প্রত্যেকের একটাই কথা যে আমার পাইলস হয়েছে। কিন্তু মলদ্বারে পাইলস ছাড়াও যে সব রোগগুলি হয়ে থাকে, যেমন ফিশার, ফিস্টুলা ইন অ্যানো, রেকটাল পলিপ, রেকটাল প্রোলাপস, রেকটাল ক্যান্সার, এই ধরনের অনেকগুলো রোগ ওই ছোট্ট একটা জায়গার মধ্যে লুকিয়ে আছে। সুতরাং মলদ্বারের রোগ পাইলস মানে এই কথাটা পুরোপুরি ভুল। পাইলস বা অর্শ কি সেটা একটু বলে দিন। অ্যাকচুয়ালি পাইলস বা অর্শ রোগটা মলদ্বারের ভেতরে বা বাইরে রক্তনালিকা যখন পিণ্ড আকার ধারণ করে, মানে একটা মাসেলের গ্রোথ, বিশেষ করে হেমারয়েডাল প্লেক্সাস, যেটা ডাইলেটেশন হয়ে রক্তনালিকার পিণ্ড আকার ধারণ করে। পাইলস কেন হয়? পাইলস অ্যাকচুয়ালি হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে বিশেষ যে কারণগুলো হয়ে থাকে সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, তারপর যারা দীর্ঘদিন আমাশয় বা ডায়রিয়াতে ভোগে, গর্ভাবস্থায় হতে পারে, যারা লো ফাইবার ডায়েট মানে তন্তু জাতীয় খাবার যদি খাবারের মধ্যে যদি অল্প পরিমাণে থাকে, কিছু বংশগত রোগ থাকে, ওবেসিটি, এরকম অনেকগুলো কারণ আছে, তবে এই কারণগুলো মেন। পাইলস বা অর্শ কত প্রকারের হয় এবং কি কি সেগুলো? পাইলস বা অর্শ রোগ আমরা বিভিন্নভাবে বিভিন্ন এতে ভাগ করে থাকি। যেমন হচ্ছে ইন্টারনাল পাইলস, এক্সটার্নাল পাইলস। আমরা মলদ্বার থেকে যদি 2 সেন্টিমিটার ভিতরে যাই তাহলে আমাদের মেডিকেলি একটা টার্ম আছে, সেটা হচ্ছে পিকনিক লাইন বা ডেন্টেড লাইন। ওই ডেন্টেড লাইনের উপরে যদি কোনো পাইলস হয়ে থাকে তাহলে সেটাকে আমরা ইন্টারনাল পাইলস বলি। আবার ডেন্টেড লাইনের নিচে যদি হয়ে থাকে তাকে আমরা এক্সটার্নাল পাইলস বলি। আবার এর 4টা ভাগও আছে। আচ্ছা, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি। পাইলস রোগের লক্ষণগুলো কি কি রাখতে হবে বলুন। আচ্ছা, পাইলস রোগের লক্ষণ হচ্ছে মেন লক্ষণ হচ্ছে ব্লিডিং, মানে পায়খানাতে রক্ত বেরোবে। সেক্ষেত্রে সেটা পেনলেস হতে পারে, আবার পেনফুল হতে পারে। সকল পাইলস রোগে কি মলদ্বারই ব্যথা হয়? না, সকল পাইলস রোগে কিন্তু ব্যথা হয় না। বিশেষ করে ইন্টারনাল পাইলসের ক্ষেত্রে শুধু ব্লিডিং হয়, বাট কোনো ব্যথা হয় না। এক্সটার্নাল পাইলসের ক্ষেত্রে ব্লিডিং এর সঙ্গে ব্যথাও অনুভূত হয়। আচ্ছা, পাইলস রোগীর ক্ষেত্রে কখন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত? অ্যাকচুয়ালি যখন পাইলস রোগ, আমরা যেটা একটু আগেই বললাম যে 4টা ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি,
যদি পেশেন্ট 3rd ডিগ্রি এবং 4th ডিগ্রি অসুখে ভোগে, বিশেষ করে যখন পাইলস মাসটা বাইরে বেরিয়ে আসছে, তারপরে যখন ওটা ঢোকাতে গিয়ে ম্যানুয়ালি ঢোকাতে হচ্ছে আঙুল দিয়ে, কিংবা অনেক সময় পাইলস মাসটা বেরিয়ে আসছে কিন্তু ঢোকাতে গেলেও ম্যানুয়ালি ঢোকালে এগুলো ঢুকছে না, যেটাকে বলা হয় 4th ডিগ্রি, এই 3rd ডিগ্রি 4th ডিগ্রির ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। পাইলস রোগ নির্ধারণের ক্ষেত্রে কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়? অ্যাকচুয়ালি মিনিমাম কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। তার আগে যেটা মেন হচ্ছে ডায়াগনোসিস বাই এক্সপার্ট ডক্টর। তো যারা প্রক্টোলজিস্ট নিয়ে, বিশেষ করে অ্যানোরেক্টাল ডিজিজ নিয়ে প্র্যাকটিস করে থাকেন, তাদের মেন যদি ডায়াগনোসিস ক্রাইটেরিয়া থাকে তাহলে ইন্ডেক্স ফিঙ্গার, লেফট ইন্ডেক্স ফিঙ্গার। আমরা লেফট ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে একটা লুব্রিকেটেড জেলি দিয়ে আমরা মলদ্বারে আঙুলটাকে ঢুকিয়ে আমরা ওটা এক্সামিন করে থাকি। এটাকে বলা হয় ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, অর্থাৎ DRE। এটা একটা ডায়াগনোসিস গেল। তারপরে আরেকটা হচ্ছে প্রক্টোস্কোপিক এক্সামিনেশন, মানে একটা প্রক্টোস্কোপ একটা এক্সামিনেশন আছে, ইনস্ট্রুমেন্ট আছে, যেটা আমরা লুব্রিকেটেড জেলি দিয়ে আমরা অ্যানাল রিজনে ওটাকে পুট করি, পেশেন্টকে হয়তো লেফট ল্যাটারাল পজিশনে বা লিথোটোমি পজিশনে রেখে তারপরে আমরা ওটা বাই টর্চ দিয়ে আমরা দেখি, আস্তে আস্তে বের করি এবং দেখি কোথাও কোনো অ্যাবনর্মালিটি বা কোনো গ্রোথ আছে কিনা বা কোনো ফিস্টুলা, ফিশার বা পাইলস আছে কিনা সেটা আমরা আইডেন্টিফাই করি। তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আমাদের যখন মনে হয় যে রেকটাল গ্রোথ আছে বা কোলনে কোনো গ্রোথ আছে বা আলসার আছে, তখন আমরা একটা টেস্ট করতে দিই, সেটাকে বলা হয় কোলোনোস্কোপি। এবং আমরা এও অ্যাডভাইস করি যদি কোনো আমাদের সাসপেক্ট থাকে যে ক্যান্সার, তাহলে আমরা একটা কোলোনোস্কোপি উইথ ইফ নিডেড বায়োপসি। পাইলসের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এটা বলুন ডাক্তারবাবু। অ্যাকচুয়ালি পাইলসের ক্ষেত্রে সতর্কতা বলতে আমি যখনই একটু আগে বললাম যে 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, 4th ডিগ্রি, তাহলে 1st ডিগ্রি 2nd ডিগ্রি ইজিলি কিন্তু, বিশেষ করে 1st ডিগ্রি ইজিলি কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করলেই সেটাকে প্রিভেনশন করা যায়, প্রতিরোধ করা যায়। আমাদের আজকাল দেখবেন লাইফস্টাইলের অনেক চেঞ্জ হয়ে গেছে। মানে একটা কথা আছে যে যত ফাস্টফুডের সংখ্যা, দোকানের সংখ্যা বাড়বে, যত বিরিয়ানি দোকানের সংখ্যা বাড়বে, তত কিন্তু এই রোগে আক্রান্তের সংখ্যা বা রোগীর সংখ্যা বাড়বে। তো আমাদের যেটা কথা হচ্ছে যে এই লাইফস্টাইল যদি চেঞ্জ করা যায়, ফাস্টফুডগুলোকে যদি অ্যাভয়েড করা যায়, আর হাই ফাইবার ডায়েট, বিশেষ করে যে খাবারগুলোতে তথ্য জাতীয় পরিমাণটা বেশি থাকে, সেক্ষেত্রে অ্যানোরেক্টালের একটা ভালো আছে, মানে মলটা, স্টুলটা সফট হবে, সেক্ষেত্রে একটা অনেকগুলো রোগ থেকে, অ্যানোরেক্টাল রোগ থেকে আমরা প্রিভেনশন পেতে পারি। তাছাড়া প্রচুর পরিমাণে জল খেতে হবে, আর পায়খানা যাতে শক্ত নয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। রাত্রে বেশি জায়গা চলবে না। আর বিশেষ করে যারা ট্রাফিক পুলিশ, দাঁড়িয়ে অনেকক্ষণ কাজ করছে, বিশেষ করে নাপিত, যারা অনেকক্ষণ বসে কাজ করে, ড্রাইভার, তাদের ক্ষেত্রে একটু লেন্দি না বসে থেকে, লেন্দি না দাঁড়িয়ে থেকে যদি সার্ভিসগুলোকে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমরা এই পাইলস রোগটাকে অনেকটাই নির্মূল করা সম্ভব। পাইলস সম্বন্ধে জনসাধারণের মধ্যে কি কি ভুল ধারণা লক্ষ্য করা যায়? প্রথমেই একটা কথা যে মলদ্বারে একটা কোনো কিছু ব্যথা হচ্ছে বা ব্লিডিং হচ্ছে, মানে পেশেন্ট ধরে নেয় যেটা পাইলস হয়েছে, এটা একদমই পুরোপুরি ভুল ধারণা। আর যেটা হচ্ছে যে না, বয়স্ক লোকদের ক্ষেত্রেই পাইলস হয়, এটা একটা মারাত্মক মিথ। আমরা প্র্যাকটিক্যালি দেখি যে 4-5 বছরের বাচ্চা আসছে পাইলসের সমস্যা নিয়ে। আচ্ছা, হ্যাঁ, ছোটদেরও হচ্ছে। এটা হচ্ছে আর কিছু পাইলস রোগ অপারেশন করলে ঠিক হয় না, এই কথাটা মারাত্মক ভুল ধারণা। কারণ হচ্ছে যে পাইলস রোগ যদি আমরা ঘড়ির কাঁটার সঙ্গে পায়খানাটাকে কম্পেয়ার করি বা তুলনা করে থাকি, তাহলে সেক্ষেত্রে মেন যে পাইলস হওয়ার পজিশন সেটা হচ্ছে 3, 7 and 11 o'clock পজিশন। এই 3, 7, 11 o'clock পজিশনে যে পাইলসটা হয় সেটাকে আমরা প্রাইমারি পাইলস বলে থাকি। এছাড়া এই 3টে পজিশন ছাড়া অন্য জায়গায় যখন পাইলস হয় তখন আমরা তাকে সেকেন্ডারি পাইলস বলে থাকি। তাহলে এই পাইলসগুলো ক্ষেত্রে ধরুন একটা পেশেন্টের 11 o'clock একটা পাইলস হলো, তাহলে সেটা একটা অপারেশন হলো, কিন্তু তার হ্যাবিট চেঞ্জ হলো না, লাইফস্টাইল চেঞ্জ হলো না। হ্যাঁ, মানে হয়তো হাই ফাইবার ডায়েট খাচ্ছে না, জল বেশি পরিমাণে খাচ্ছে না, ডাক্তারবাবু যে যা বলতে যা করতে নিষেধ করেছেন সেইগুলোকেই তিনি মানছেন না, সেক্ষেত্রে হয়তো 3 ও 7 o'clock আবার পাইলস হতেই পারে। সুতরাং পাইলস অপারেশন করে যে ঠিক হয় না, এই কথাটাও একবারেই ভুল। ডাক্তারবাবু, আপনাদের চিকিৎসার বিশেষত্ব কি?
একটু বলুন দর্শকদের। আচ্ছা, আজকাল যেটা পাইলস নিয়ে মানুষের ভোগান্তির সংখ্যা অনেক। প্রতি 4 জনের মধ্যে একজন পাইলস রোগে ভুক্তভোগী। সেক্ষেত্রে কি হচ্ছে, পাইলসের পেশেন্ট অনেক জায়গায় অনেক রকম অপারেশন করে থাকে, বিভিন্ন রকম মেডিসিন খেয়ে থাকে। আর পার্সোনাল ব্যাপার যেহেতু অনেক সঙ্গে সেই ব্যাপারটা শেয়ার করতে চায় না অনেকে, যার কারণে অনেকে কমপ্লিকেটেড বা জটিলতায় ভোগে। তারপর আমাদের কাছে আসেন, যে আবার বলেন যে একটা ইনজেকশন বা স্ক্লেরোথেরাপি আছে। সেক্ষেত্রে ইনজেকশন দিয়ে অনেক জায়গায়, মানে বিশেষ করে মাদ্রাজি বা চাঁদসি যা আনকোয়ালিফাইড ডাক্তারের কাছ থেকে মানে বিভিন্ন রকম ট্রিটমেন্ট নিয়ে গিয়ে একটা জটিল অবস্থা নিয়ে আমাদের কাছে আসে। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের 3-4 রকমের অপশন থাকে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে। একটা হচ্ছে মেডিসিন, তার সঙ্গে হচ্ছে ক্ষারকর্ম বলে একটা শব্দ আছে, যেটাকে হচ্ছে কস্টিক থেরাপি বলা হয়। তারপর হচ্ছে কটারাইজেশন থেরাপি বলা হয়, যেটাকে আমরা অগ্নিকর্ম বলে থাকি। তারপরেও আরেকটা যেটা মেন আমাদের ট্রিটমেন্টের বিশেষত, সেটা হচ্ছে ক্ষারসূত্র থেরাপি, মানে মেডিকেলের কস্টিক থ্রেড। আমরা যে পাইলস পাসটা হয় 3rd ডিগ্রি বা 4th ডিগ্রি হোক, আমরা হয়তো বেস থেকে পাইলস পাসের বেস থেকে ওটাকে আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া আমরা ওটাকে লাইগেট করে দিই। লাইগেট করে দিলে ওটা ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে অটোমেটিক্যালি কাটিং হিলিং হতে হতে উইদিন 7 days এটা কেটে পড়ে যায়। আমাদের কাটা ছাড়ার কোনো ব্যাপার থাকে না, এবং প্রায় পার্শ্ব প্রতিক্রিয়াহীন। ব্লাড হয়তো 1 to 2 ml, বিফোর আফটার কোনো কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে না। দেখলেন, শুনলেন আপনারা তালাশের মেডিকেল অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ রওশন আলী। আজকে আমরা পাইলস বা অর্শ নিয়ে আলোচনা শুনলাম। আপনারা জানেন বহরমপুর কোর্ট একদম রেলওয়ে স্টেশনের পাশেই ডক্টর রওশন আলীর চেম্বার রয়েছে। ফোন করুন নাম্বারে, আর অবশ্যই 9874834427 এবং 9804878657 আপনারা যোগাযোগ করবেন। ইউটিউবে থাকছে প্রোগ্রামটা, আপনারা দেখবেন বারবার। আজকে এই পর্যন্তই, অনেক ধন্যবাদ। শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।